নমস্কার, শুরু করছি সরগরম প্লাস আপনাদের সঙ্গে। আমি পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। একক নয়, এক। বারবার তৃণমূল এটা বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপরে, আর সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকালকের মেগা বৈঠকে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন সুব্রত বক্সী। আর মনে আছে আপনাদের, সুকান্ত ভট্টাচার্য আগামী কবিতায় লিখেছিলেন, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের রাশ আগামীকে মানতে হলো। এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়া একেবারে পোস্টের বন্যা। যদিও এই নিয়ে খোঁচা দিতে দেরি করেনি বিরোধীরা। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে, বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কি আলোচনা হলো রাখবো আপনাদের সামনে। কিন্তু জেলা সভাপতির নাম সামনে আসার পরই যা আমরা দেখলাম, গতকাল বিক্ষোভের পর আজ একেবারে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল দিকে দিকে। আর অন্যদিকে শিলিগুড়ি, যেখানে দিনে দুপুরে দুষ্কৃতী দৌরাত্মের শিকার খোদ ডেপুটি মেয়র, মালদায় একের পর এক খুন, প্রশ্নের মুখে জেলার আইন শৃঙ্খলা। এ নিয়ে অবশ্যই আমরা আমাদের আলোচনা শুরু করব। অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই যে খবর আপনাদের সামনে রাখবো, শনিবার ভুতুরে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে কার্যত 26-এর লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সের শেষ কথা। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। তৃণমূলের নবীন প্রজন্ম যখন কথা বলছেন, তখন প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পোস্টে লেখা অভিষেককে মানুন, ইডি সিবিআই এর ভয়ে গদ্দার শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন। কোথাও আবার লেখা হয়েছে আগামীকে মানতে হলো। কেউ লিখেছেন আগামীকে মানতে হবে, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতুরে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে কার্যত 26-এর লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। কেউ লিখেছেন আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে, আগামী তৈরি। এন্ট্রিটা কেমন হলো, নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন পোলা তো নয়, আগুনের গোলা। কেউ লিখেছেন ওদের বলে দিও ফ্যাম আগেই বলেছিল আগামীকে মানতে হবে, জয়তু অধিনায়ক। বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূলের নবীন প্রজন্ম যখন একথা বলছেন, তখন প্রবীণরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা, কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই, এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তার কাঁধে আছে। তিনি পেছন থেকে পুরোটাই দেখছিলেন। যখন 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল, আপনাদের কি মনে হয় তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। যোগ্য ছেলে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। ও কাজের ছেলে, মমতাই আমাদের শেষ কথা বলবেন। কিন্তু তার মধ্যে সংগঠক যারা আছেন, তাদের মধ্যে অভিষেক অন্যতম শ্রেষ্ঠ। দল তো নিশ্চয়ই অভিষেকের মধ্যে কিছু পেয়েছে, নিশ্চয়ই তার জন্য সামনে এনেছে। এবং সত্যিকালকে 2 ঘন্টা ধরে বক্তব্য রেখেছে, অসাধারণ। ফেব্রুয়ারি মাসে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন দলের রাশ তাঁরই হাতে। এদিকে শনিবারের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব পোস্টের স্রোত বইছে, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি বিরোধীরা। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে, সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থেকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক, সেই চুরি করবে, অসুবিধা কি আছে? গত বছর জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি মুম্বাইয়ে অখিলেশ যাদব থেকে উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দেখা যায় এই পোস্টার, যেখানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, পাশে বড় বড় করে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। আরজিকর কাণ্ডের সময় যখন চরম অস্বস্তিতে তৃণমূল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনের চেয়ে এমন একাধিক পোস্ট দেখা যায়। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে ফের পোস্টের ছড়াছড়ি।
অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যে কথা শুরুতেই আপনাদের বলছিলাম যে আমরা দীর্ঘদিন ধরে বেশ অনেকটা সময় জুড়ে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে আগে কে পরে, এই নিয়ে নানান রকম আলাপ আলোচনা চলেছে আর তার সঙ্গে বিরোধীদের কটাক্ষ। বেশ কিছুদিন চুপ থাকলেও আবার সেটা সামনে এসেছে। এবার দেখুন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে আর তার আগে 27 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকবেন কি থাকবেন না তা নিয়ে জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসেন এবং একেবারে স্পষ্ট বুঝিয়ে দেন যে দলের সঙ্গে তিনি রীতিমতো একাকী বসবেন, বৈঠক করবেন। সেটা কিন্তু গতকালকের বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি এখানেই অর্ণবের কাছে আসবো। অর্ণব, তাহলে গেম চেঞ্জার দাদা? গেম চেঞ্জার দাদা যদি কেউ আলাদা করে বলে থাকে, এরকম একটা শব্দবন্ধ যদি কেউ ব্যবহার করে থাকে, তাকে শুধু এইটুকুই মনে করিয়ে দেওয়ার যে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো দুটো আলাদা পাওয়ার সেন্টার ছিল না, কখনোই কোনো বিভেদ ছিল না। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে আমার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তার নিজের মুখ থেকে বলা যে কথা, তার থেকে তো বড় অন্য তার কোনো অনুগামী তার কথা তো হতে পারে না। এবং একই সঙ্গে এটা আমি মনে করিয়ে দেবো আপনাকে পাপিয়া, সেটা হচ্ছে যে 21 সালের যে ভোট, আমাদের বিধানসভা ভোট, 23 সালের পঞ্চায়েত এবং 24 সালের যে লোকসভা নির্বাচন, এই তিনটে নির্বাচনে আমরা যেরকম সক্রিয়ভাবে এবং সুকৌশলী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, তার যে তার যে থিঙ্ক ট্যাঙ্ক এবং তার যে টিম ওয়ার্ক, সেটাকে আমরা দেখেছি, তার ফল কিন্তু দল পেয়েছে। সুতরাং নতুন প্রজন্মের একজন অগ্রণী নেতা হিসেবে এবং সবচেয়ে এফেক্টিভ নেতা হিসেবে তিনি উঠে এসেছেন, তিনি সেই জায়গাটা নেবেন, এটা খুব স্বাভাবিক। এতৎসত্ত্বেও সমস্ত কিছুর মাথার উপরে যিনি রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 40-45 বছর ধরে এই পশ্চিমবাংলায় যে রাজনীতির মধ্যে দিয়ে মাটির থেকে একেবারে মাটির যে মানুষ, সেই মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে এই জায়গাটা উঠে এসেছেন, তাকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। তৃণমূল কংগ্রেস তাকে বাদ দিয়ে নয়। এবং আমার এটা নিশ্চিত, আমি এটা নিশ্চিত যে সকলেই এটা মনে করবেন, কেউ এটা মনে করবেন না যে এরকম নয়। এবং লাস্ট যে মিটিংটার কথা এখানে আপনারা দেখালেন, তৃণমূলের একজন যুব নেতা বললেন, সেটা হচ্ছে যে নেতাজি ইন্দোরের যে মিটিং, সেই মিটিংয়ে দাঁড়িয়ে উনি কিন্তু বলেছিলেন অভিষেক আমার গলা কেটে দিলেও গলা থেকে বেরোবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই জায়গাটায় শিলমোহর উনিই ফেলে দিয়েছেন। এখানে কারুর কোনো বিভেদ তৈরি করা, বিভাজন তৈরি করা, এখানে আমি একটু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছিলেন যে তার দল তিনিই চালাবেন, তার দল তিনি চালাবেন। তিনি যদি সেটা বলে থাকেন, সেটা কোনো একটা জায়গায় এই জায়গাটাকেই আরো বেশি করে জোর দেয়। সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট বিভিন্ন অংশ, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মন্তব্য করছে এবং সেই মন্তব্যগুলো চলে আসছে গণমাধ্যমের কাছে, চলে আসছে, তার বিভিন্ন অর্থ তৈরি হচ্ছে। এর ফলে তো বিভ্রান্তি তৈরি হতে পারে। সেই বিভ্রান্তি এই পোস্টগুলোতে আপনি বলছেন কোনো বিভ্রান্তি নেই, কোনো বিভ্রান্তির জায়গায় নেই। এগুলো অত্যুৎসাহী লোকজন, একটা অত্যুৎসাহী লোকজন নিজের ইচ্ছা তারা এরকম ভাবে দিয়েছেন। তাদের বেশ, আমি এখান থেকে কৌস্তব বাগচির কাছে যাব। কৌস্তব, তাহলে এই যে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, সেটা তো তাহলে কার্যত মিটে গেল। 26-এর ভোটের আগে একেবারে তৃণমূল একজোট, নবীন প্রবীণ মিলেমিশে একাকার। 26-এর ভোটের আগে এই যে বদলটা সামলাতে পারবেন? কি সামলানোর কি আছে? এর আগেও তো কলকাতায় কতবার দেখা, নতুন তৃণমূল পুরনো তৃণমূল, নাকি পুরনো তৃণমূল চলে যাচ্ছে, নতুন তৃণমূল আসছে। হ্যাঁ, তারপরে যখন যা পারছে বলে যাচ্ছে এদের। আমার মধ্যেখানে নিন্দুকেরা অনেক কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বাড়িতে পড়ে গিয়ে মাথা টাথা ফেটে গেছিল। আমাদের তার প্রতি চূড়ান্তভাবে সহানুভূতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষত থাকুন, সুস্থ থাকুন। এবং এসব নিয়েও অনেক নিন্দুকেরা অনেক কথা বলেছিল যে খুব তাড়াহুড়ো করছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, এই নিয়ে তো এরা মারাত্মক ব্যাপার হচ্ছে। দেখুন, ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না লেজে কাটবে, সম্পূর্ণ ওদের ব্যাপার। রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার যে কথাটি বলেছেন, চোরেদের দলে কে নেতা হবে, ডাকাতদের দলে কে সর্দার হবে, এটা তাদের নিজেদের ব্যাপার। আমি তৃণমূলকে আমি এক কদম এগিয়ে বলতে চাই, সুকান্তবাবুর কথা থেকে চোরেদের দল বলবেন না দয়া করে, ডাকাত দল, এবং ডাকাত দলের কে সর্দার হবে, এবং সেই নিয়ে তাদের লড়াই। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কোনো ব্যাপার নেই। আজকেই দেখুন না, একটা পোস্ট নিয়ে কেন্দ্র করে তৃণমূল দলের একজন সাংসদ এমনভাবে পোস্ট করেছে, তিনি হয়তো ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন, এবং তাকে নিয়ে কেন্দ্র করে দলের দুটো দল দলের মধ্যে দুই উপদলের নেতার মধ্যে কী ধরনের কথাবার্তা বা কী ধরনের ফেসবুকের পোস্টে যেই ধরনের শব্দচয়ন, সেটা দেখলে বোঝা যাবে দলের মধ্যে কি চলছে। এখন তারা নিজেরা অত্যন্ত অস্বস্তিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের গোটা দল এখন দেখুন কথায় কথায় দেখুন এই একটা পোস্ট আছে, ওখানে শুভেন্দুর সম্পর্ক নিয়ে কথা বলছে। আপনি পোস্টের কথা বলছেন, আমরা বসিরহাটের কথাও বলে যাইনি। সভাপতি নির্বাচন হওয়ার পরে কিভাবে কোন দল সামনে এসেছে, আর এই যে 25টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হলো, বাদুড়িয়ার একেবারে ছবি আমরা দেখেছি, সেখানে কিভাবে কোন দল সামনে এসেছে, কিভাবে ক্ষোভ সামনে এসেছে। দেখুন, এই ক্ষোভ সামলানো যাবে কি? ভারতীয় জনতা পার্টিতে স্বাভাবিকভাবে কোথাও যদি কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে, এটা আমরা দলের মধ্যেই প্রশমন করি, এবং কিছু ক্ষেত্রে যদি ক্ষোভ থাকে খুব
খুব স্বাভাবিক কারণে ক্ষোভ থাকবে, সেটা দলের মধ্যেই মিটে। যেটা যারা প্রকাশ্যে এই জিনিসগুলো করছে, না ভারতীয় জনতা পার্টির সাথে এই জিনিসগুলো যায় না। সার্বিকভাবে তৃণমূলের মতন, আমি একটা কথা বলি, তৃণমূলের মতন সদস্য সংগ্রহ অভিযান, সেখানে কিন্তু 50% টার্গেটও পূরণ হয়নি আপনাদের। এগুলো আপনাদের কে বলে? সদস্য সংগ্রহ অভিযান তো এরকম কোনো ডেডলাইনের ব্যাপার নয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। কি বলছেন? অমিত শাহ ডেডলাইন বেঁধে দিতে গিয়েছিলেন? না, নয়, একদম নয়। আপনি দেখুন, এটা আপনাদের ভুল ব্যাখ্যা। আপনি যদি যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপেই স্পষ্ট তো লেখা আছে যে এটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা আজকে এই মুহূর্তে আপনি এখনো চাইলেও ভারতীয় জনতা পার্টির সদস্য হতে পারবেন। তার মানে আপনি বলছেন এই সংগঠন নিয়ে লড়াই করতে পারবেন শাসক দলের বিরুদ্ধে? ব্যাপারই নয়। পশ্চিমবঙ্গে দেখুন, একটা কথা স্পষ্ট বলা উচিত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেহাদি ভোট ব্যাংক যে সংগঠিত করছেন, সেখানে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে। সেখানে বাংলার মানুষের সমস্ত রাষ্ট্রবাদী যে সমস্ত চিন্তা ভাবনা সম্পন্ন যে সমস্ত মানুষজন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যারা বিজেপি নেতারা ক্ষোভে জাগ্রত হচ্ছে। না না না, আপনি দেখেছেন শুধু পোস্টার নয়, আমি আপনাকে জেলা সভাপতির নাম কেন তার নাম আসেনি, আমি আপনাকে কথা বলি, মাত্র 5% হেরফের। বারবার করে আমরা একটা কথা বলছি, এই 2026 মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না, 1 বছর আগে থেকে এই সমস্ত ইলেকশন এক্সারসাইজে নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1টা বছর আগে থেকে ইলেকশন এক্সারসাইজে নেমে পড়া, বারংবার করে বিজেপিকে আক্রমণ করা, শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করা, দলের তাদের একজন বিধায়ক শুভেন্দু অধিকারীকে ঠুসে দেবেন বলছেন, তাকে নিয়ে দলের এখনো ইন্টারনালি কে কাকে শোকজ করল, দ্যাট ইজ ইররিলেভেন্ট। কিন্তু মানে যদি আমরা পাবলিকলি বিষয়টাকে দেখি, এখনো অবধি এই ঘটনাটাকে কেউ ক্রিটিসাইজ করেনি। তার মানে এই ধরনের জিহাদি মানসিকতাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে, এবং এটাই আগামী দিন ভোটের নির্ণায়ক। রবীন্দ্রনাথ বাবু, তাহলে কোথাও গিয়ে কি তৃণমূলের তরফে একটা বার্তা দেওয়া হচ্ছে যে কোনো দ্বন্দ্ব নেই? কারণ আমরা একটা ছবি দেখতে পেয়েছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার দেওয়া হয়েছিল, স্লোগান, মানে ফেসবুক জুড়ে বা সোশ্যাল মিডিয়া জুড়ে, তখন দুজনকে কিন্তু একদম বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এই যে দ্বন্দ্ব নেই, আসলে কি সত্যিই দ্বন্দ্ব নেই? এই বার্তা কি কাজ করবে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা এবং দীর্ঘদিন ধরে সেবাশ্রয় নিয়ে তার কথাবার্তা আপনি তার টুইটে দেখতে পাবেন, তার থেকে একটা পরিষ্কার যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য মেনে নিয়েছেন। কিন্তু দলের মধ্যে যে ভাগটা তৈরি হয়ে গেছিল, যুব তৃণমূল এবং তৃণমূল, এই ভাগটার লড়াইটা কিন্তু চলছে। এই লড়াইটা তৃণমূলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তৃণমূল। শরৎ আর অজিত পাওয়ারের কথা বলছেন? হ্যাঁ, একদম। তার কারণ হচ্ছে এখানে কমিটিতে থাকা, এখন কি নিয়ে লড়াইটা হচ্ছে? লড়াইটা হচ্ছে সামনে জেলা কমিটিগুলো নির্বাচন হবে, মানে জেলা কমিটিগুলো গঠন হবে, কার দলের কতখানি লোক ঢুকবে এইটা তাদেরকে রাখতেই হবে। এটার উপর ভিত্তি করে তাদের ইনফ্লুয়েন্স, তাদের পাওয়ার, তারা কতখানি পরবর্তীকালে বিভিন্ন ধরনের তোলাবাজি করবে, সাংগঠনিক কতখানি তারা পুলিশের উপর প্রভাব বিস্তার করে নানা রকম দুষ্কর্ম করবে, তার উপায়টা হচ্ছে এই কমিটির মধ্যে ঢোকা। এবং কমিটির মধ্যে ঢুকতে গেলে তাদের আগের থেকে বার্তা দিতে হবে। দেখো, এটা তো হুঁশিয়ারি। হুঁশিয়ারি হচ্ছে এই যে আমাদের যদি না নেওয়া হয় মানতে হবে, যদি না মানো তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু অন্যরকম গাইব। কোনটা হুঁশিয়ারি বলছেন? কার কথাটা হুঁশিয়ারি? আগামীকে মানতে হবে। আগামীকে মানা না মানার প্রশ্নটা আসছে কোথায়? একটা তো বিষয় হলোই, একটা তো সাংগঠনিক বক্তব্য উনি রাখলেন, তার ভিত্তিতেই যারা আগামীকে মানতে হবে বলে পোস্টার ফেলতে শুরু করলো, তারা আসলে হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদের এই আগামীর সঙ্গে যুক্ত যারা আছে, যারা কথা বললো, এক্ষুনি দেখলেন যে অনেককে যে স্পোক্স পার্সন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা জানি। সেই তাদেরকে যদি গুরুত্ব না দেওয়া হয়, এই ভবিষ্যতে কিন্তু জেলা কমিটিগুলো যখন কাজ শুরু করবে তখন তারা অন্য রূপ ধারণ করবে, অর্থাৎ ইলেকশনের মুহূর্তে গিয়ে তারা পিছ বেঁকে বসবেন। এই আগামীকে মানতে হবে, এটা একটা হুঁশিয়ারি। হুঁশিয়ারি হচ্ছে এই, আগামীর সঙ্গে যদি কথা না বলে, মানে আমাদেরকে না নিয়ে যদি কমিটি গঠন করা হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু ইলেকশনে ফল বুঝতে হবে, সেইটা মেনে নিয়ে যেন কমিটি গঠন করা হয়। এইটাই হচ্ছে এদের বার্তা, এবং সেই বার্তা দিতে দিতে ওই পোস্ট যেখানে ওয়াবকুপার থেকে যাকে বের করে দেওয়া হচ্ছে সেও উৎসাহিত, এইরকম এই ব্যাপারগুলোই ঘটনাগুলো। একেবারে আমি অর্ণবদার কাছে আসবো, তার আগে সুমন রায়চৌধুরী। সারা উত্তর কলকাতা জুড়ে, আমি দক্ষিণ কলকাতার কথা জানি না, একটা সময় পোস্টার পড়েছিল আগামী 6 মাসের মধ্যে উন্নততর তৃণমূলকে দেখা যাবে। প্রথম মাননীয় মুখপাত্র বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। তারপর বিগত 3-4 মাস ধরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ওই জায়গাটা রিমুভড হয়ে গেল।
দেখুন, গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে, তৃণমূলের নাম বেরোবে, এই প্রসঙ্গটা আসবে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা লোকে কাটবে কেন? নিশ্চয়ই কোনো ঘটনা আছে তার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক বৈঠকে বলতে হবে কেন আমি শেষ কথা, আমি চালাবো দলকে, সবাই আমার আন্ডারে কাজ করবে? এই পরিস্থিতিগুলো আসবে কেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল মিটিংয়ে বলেছেন পারফরমেন্সই শেষ কথা বলেন। জানেন তো, তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স হচ্ছে আপনি নিচু তলার থেকে ওপর তলা অবধি কতটা অর্থের যোগান দিতে পারবেন। এই যে পিরামিডটা ওদের তৈরি হয়ে রয়েছে না, বেস থেকে টিপ অবধি, ওই সেটা 70-75-25 ভাগ হোক কি 50-50 ভাগ হোক, সেটা তো ওদের নিজস্ব ইন্টারনাল ব্যাপার। সেই জন্যে এটা হচ্ছে একটা ড্যামেজ কন্ট্রোল। মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকেরা একটা প্যারালাল দল, প্যারালাল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে, হুমকি দেওয়ার চেষ্টা করছে খুব ভদ্র ভাষায় ইন্টারনালি। সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য ভাইপোকে বসাতে হয়েছে, এটা আর কিছু নয়। ওনারা যা খুশি করতে পারেন, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে কোনোদিন রাজনীতি করেনি, হঠাৎ 2010 সালে না 11 সালে এসে ল্যান্ড করে গেল, এসে ভাইপো যে নেতৃত্ব, এটা দলের মধ্যে অনেকেই মানেন না। আবার তার উপরে উঠতে শুরু করলো দুর্নীতির আঙুল, এটাও তো মানুষ দেখেছে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনারা ভার্চুয়ালি বা ফিজিক্যালি যতটাই মানুষের সামনে আসুন, কর্মীদের সামনে নিয়ে আসুন, এতে বাংলার মানুষের ওপরে এবং আগামী পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসতে চলেছে 2026 সালে কোনো প্রভাব পড়বে না। এটা নিয়ে অহেতুক আলোচনা এবং আমাদের মিডিয়ার বন্ধুরাও যে আলোচনা করছেন, আমার মতে, আমার ব্যক্তিগত মতে, এর কোনো প্রয়োজন নেই। আপনারা প্রভাব ফেলতে পারবেন বলছেন? অবশ্যই প্রভাব ফেলতে পারবেন। অবশ্যই আমার দলের নেতারা কখনো বলে না কেটে ভাগি, সে আশা তো করতে পারে, প্রত্যেক রাজনৈতিক দলের সে আশা করার স্বাধীনতা আছে, গণতন্ত্র। দলের নেতারা বলে না মুসলমান বিধায়করা নির্বাচিত হলে চ্যাঙ্গোলা করে বাইরে করে দেবো, সেই জন্যই আমরা প্রভাব ফেলতে পারি। আচ্ছা, এই নিয়ে শুভময়দার কাছে আসবো, কিন্তু তার আগে যদি আপনাদের সন্দেহ তার আগে অর্ণবকে একটু বলতে দিতে হবে। অর্ণব, ছোটবেলার সেই গল্পটা মনে আছে? আমরা শুনেছিলাম, আমার এই কথাগুলো শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে। ওই যে একসঙ্গে লাঠি যদি বেঁধে রাখো তাহলে সেই লাঠি ভাঙা কিন্তু খুব মুশকিল, একটা একটা করে লাঠি ভাঙা খুব সহজ। তাই সেইটা যে কথা দিয়ে তুমি শুরু করেছিলে যে আমরা সবাই এক, কোনো এখানে কোনো ভাগ নেই, মমতা তৃণমূল সবাই, মমতা অভিষেক সবাই এক, যেটি কথা সুমনদা বললেন, যে কথা রবীন্দ্রনাথ দা বললেন, একেবারেই তা নয়। আমি বলছি যে স্যার যা বললেন আর সুমনদা যেটা বললেন, দুটোর মধ্যেই এক ধরনের অদ্ভুত মানে এলিকেস তাচ্ছিল্য আছে আর কি। এই তাচ্ছিল্যটা হচ্ছে যে এরা কি করবে, এরা তো নিজেদের মধ্যে মারামারি করবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যত আঙ্গার এস্টিমেট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যত আঙ্গার এস্টিমেট করবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ততই আপনি ভুল করবেন। ঠিক এই যারাই পোস্টটা দিল তাতে কিছু আসবে না, মানে বিভাজন আছে তোমাদের দলের মধ্যে। আপনি যে কটা পোস্ট দেখাচ্ছেন, লিডারশিপের চ্যালেঞ্জ আছে দলের মধ্যে, তাই তো পোস্টগুলো আসছে। সংখ্যাটা 5-6টা পোস্ট, এই 5-6টা পোস্ট যদি আপনি টানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, মনে হবে এরকম অজস্র পোস্ট পড়েছে। ব্যাপারটা তা নয়। 5-6টা পোস্ট যদি পড়ে থাকে, যদি কেউ ব্যক্তিগতভাবে এরকম ভাবে অত্যুৎসাহী এরকম কেউ যদি পোস্ট দিয়েও থাকে, এটা একটা রেজিমেন্টেড স্ট্রাকচার, কমিউনিস্ট পার্টির মতো দল নয়। এই দলের মধ্যে ব্যক্তির গুরুত্ব অনেক বেশি। তো সেইখানে কমেন্ট বলছেন রবীন্দ্রনাথ দা বলছেন যে এদেরকে তো হাতে রাখতে হবে, আসলে ভোট তো করে দেয় তারা, তাই তাদেরকে বার্তা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। যে দুর্নীতির কথা বললেন স্যার, একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন মানে ছাত্র এবং শিক্ষক হিসেবে উনি নিশ্চিত গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখছেন, তাদের যে চেহারা দেখছেন 2025 সালে আজকে ভারতীয় রাজনীতির মধ্যে দুর্নীতি কোন চেহারা নিয়েছে সবই দেখছেন। সুতরাং এইটা দেখে শুধুমাত্র আপনি এরকমভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে দুর্নীতিগ্রস্ত এই বলাগুলো আসলে কোনো একটা ন্যারেটিভকে আরো বেশি করে জোরালো করে। ব্যাপারটা হচ্ছে এই যে দুটো আলাদা প্রজন্ম। না স্যার, আমি একটু বলে নিই, আমি আপনার কথাকে একটু জাস্ট করে নিই, আমি আপনার কথাকে জাস্ট একটু উত্তরটা দিয়ে নিই। সেটা হচ্ছে দুটো আলাদা প্রজন্ম। যেমন সুমনদা বললেন না যে 2010 সালে কোথা থেকে এসে লাইন করে গেলেন, আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়সটাও তো অনেক কম। তা তিনি 2010 সালে যদি লাইন করেন, 10 সালে তার বয়স কত ছিল? তো এইরকম বয়স থেকে এবং না মানতে চায়, দুটো আলাদা প্রজন্ম, কিন্তু নবীন দ্বন্দ্ব বারবার সামনে এসেছে, এক্ষেত্রে আমরা সেই ছবি দেখতে পেয়েছি। বেশ শুভময় মৈত্রর বক্তব্য শুনতে হবে। শুভময়দা, দেখুন বিষয়টা তো আগামী নিয়ে হচ্ছে এবং আগামীকে মানতে হবে, এটা পশ্চিমবঙ্গের কাকে কাকে জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পশ্চিমবঙ্গের যেটা অর্ণববাবু খুব
গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কোন মানুষগুলোর কাছে এই বার্তাটা পৌঁছচ্ছে। সত্যি কি আজকে তৃণমূলের যে দ্বন্দ্ব, সেই বার্তার জন্য কি তৃণমূলের ভোট কমবে বা তৃণমূলের আসন কমবে? এরকম কিন্তু খুব একটা ঘটনা কখনোই দেখা যায়নি। এমনকি তার সঙ্গে যেটা যোগ করতে হয়, অবশ্যই ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয় যুক্ত আছে। তৃতীয় বিশ্বের যে কোনো দেশে থাকবে, তৃণমূল হয়তো তাতে অনেকটা এগিয়ে আছে, এই অবধি বলা যেতে পারে। এর পরের যে প্রশ্নটা আসছে, আমি একটু অন্য জায়গা থেকে দেখবো, দেখাটা ভুল হতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলে কর্পোরেটাইজেশনের প্রশ্ন। বিজেপিতেও সেই প্রশ্নটা আমি আসছি। তৃণমূলের মূল লড়াইটা একটা জায়গায় ছিল, যেটা হচ্ছে আইপ্যাক বনাম প্যাঁকের। অর্থাৎ একটা জায়গায় একজন নেত্রী শুধু তার কথায় দল চলবে, নাকি একটা কর্পোরেট সংস্থা ঠিক করে দেবে যে কোন ডেটা অ্যানালিসিস হয়ে কিভাবে দলটা এগিয়ে যাবে, কতগুলো কমিটি হবে, ভোটের যে খাতাগুলো নিয়ে কতটা হিসেব এক্সেল শিটে ভরা হবে, এবং এই কর্পোরেটাইজেশন দলটাকে কন্ট্রোল করবে না মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে কন্ট্রোল করবে, না দুইয়ের একটা সংমিশ্রণ তৈরি হবে। সেখানে দেখা গেল গত কয়েকদিনের যে দ্বন্দ্ব, যেটা আমরা সামনে দেখেছি সাজানো দল হতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের কথা তো বাইরে বেরোয়, সেই দ্বান্দ্বিক পরিস্থিতিতে তারা একটা জায়গায় এলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও থাকবে, ডেটা কালেকশনও চলবে, এবং অলরেডি আইপ্যাক বা অন্য কোনো সংস্থা তাদের হয়ে কাজ করবে। আজকে আপনি লক্ষ্য করলে দেখবেন, আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে যে বিজেপিও 35,000 টাকা করে দেবে, রাজনৈতিক বিশ্লেষণের কাজে লোক লাগবে। সুপারভাইজারের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় আবার আমি ভালো খারাপ বিচারে যাচ্ছি না, কিন্তু রাজনীতিতে তৃণমূলের যেমন সেভাবে কোনো দৃঢ় আদর্শগত অবস্থান নেই, বিজেপি বিরোধিতার জায়গা অবশ্যই আছে, সিপিএম বিরোধিতার জায়গা আছে, কিন্তু মূলত কর্মসূচি ভিত্তিক। কিন্তু সব ধরনের দলই, বামপন্থীরাও কিছুদিন আগে বিজ্ঞাপন দিয়েছিলেন, অর্থাৎ নিজের দলের মধ্যে যে মানুষ দলটার জন্য প্রাণ দিয়ে লড়াই করেন, দলটার আদর্শ থাকুক কি না থাকুক, দলটাকে ভালোবাসেন, সেই জায়গার মানুষগুলোর গুরুত্ব প্রতিটি রাজনৈতিক দলে পৌঁছে তাদের জায়গা করে নিচ্ছে একটা কর্পোরেট সংস্থাগুলি, যাদের মাধ্যমে ডেটা কালেকশন করে এবং এই যে বাবেলটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ মানুষকে কি দেখানো হবে, বিভিন্ন রকম কম্পিউটারের যে প্রোগ্রাম, আমি সব কথা এআই ব্যবহার করি না, কিন্তু স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে, এবং মার্কিন দেশে বিশেষত এলন মাস্ক যেটা কন্ট্রোল করছেন, একেবারে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এই রাজনৈতিক দলগুলো যদি আদর্শগত জায়গায়, কর্মসূচিগত জায়গায় মানুষের কাছে না পৌঁছতে পারে, যদি লক্ষ্মী ভান্ডারের টাকা কতটা বাড়বে, বা 100 দিনের কাজ 200 দিনে হবে কিনা, কটা বাড়ির মাথায় ছাদ হলো, কতজন মানুষ সত্যিকারের স্কুলে যেতে পারছেন, এই তথ্যগুলো লুকিয়ে রেখে যদি কজন ভোট দেবেন হিন্দু এবং কজন মুসলমান এটা করতে হয়, তাহলে অবশ্যই সেই রাজনীতিও এগোবে, এবং সেখানে পশ্চিমবঙ্গকে আমরা কিছুদিন পর অবশ্যই ধর্মীয় পর্যটনের কেন্দ্র বানিয়ে রাজনৈতিক কমিউনালিজমের মধ্যে, ঠিক যেভাবে হয় 200 মসজিদ হবে, সিনাগগ হবে, গির্জা হবে, মানুষ আসবেন। কিন্তু মূল যে ভয়ের জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলের যে আদর্শগত জায়গা, সেই আদর্শগত জায়গায় কতটা আলোচনা হবে, আর ডেটা কালেকশনের মাধ্যমে একটা রাজনৈতিক দল কিভাবে ভোটে জিতবেন সেটা তারা ঠিক করবেন কিনা। একদম ভোটে জেতার কথা যখন বললেন শুভময় দা, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায়, আপনি বলছিলেন না সেই নানান কর্মসূচি, কর্মের কথা, মানুষের কাছে এই কর্মের মাধ্যমে পৌঁছে যাওয়ার কথা, উন্নয়নের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাই ধরেছিলেন গতকাল, যে যেখানে লক্ষ্মীর ভান্ডার আরো যা প্রকল্প আছে সবাই পাচ্ছে, তো পেলেও তাহলে এই জায়গায় তৃণমূলের ভোটগুলো কমছে কেন? এবং সেইখানে বলতে গিয়ে, 4টে জেলার কথা বলতে গিয়ে তিনি কলকাতায় জোড়াসাঁকো চৌরঙ্গির কথা উল্লেখ করেছেন, এবং বাড়তি গুরুত্ব দিতে হবে তা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কাউন্সিলররা নিজে ভোটে জিতলেও বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলকে হারিয়ে দিচ্ছেন। একথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা রাখার পর জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক চাঞ্চল্যকর অভিযোগ করলেন। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসুন। বসন্তে গ্রীষ্মের মতো চড়ছে পারদ। বিধানসভা ভোটের কড়া নাড়ায় দেরি থাকলেও চড়ছে উত্তেজনার সূচক। শুরু হয়ে গেছে টার্গেটের টক্কর, সংগঠন শক্তিশালী করার চেষ্টা। এই প্রেক্ষিতে শনিবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে উত্তরবঙ্গে বিশেষ নজর দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নজর দেন কলকাতায় কয়েকটি আসনেও। সূত্রের খবর, শনিবারের ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বলেন, জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব দিতে হবে। কলকাতার ক্ষেত্রে 2-1টি বিধানসভা ছাড়া সব জায়গাতেই ভালো ফল করেছি। উত্তর কলকাতার ক্ষেত্রে আমাদের জোড়াসাঁকোতে একটু নজর দিতে হবে, আমাদের বাড়তি নজর দিতে হবে চৌরঙ্গিতে। বাকিগুলোতে আমরা মোটামুটি ঠিকই রেজাল্ট করেছি। কেন জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি নজর দিচ্ছেন অভিষেক? এক নজরে দেখে নেওয়া যাক এই দুই কেন্দ্রের ফলাফল।
2019-এর লোকসভা ভোটে কলকাতা উত্তর আসনে 1,27,059 ভোটে জয়ী হন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে চৌরঙ্গী ও জোড়াসাঁকো বিধানসভা আসন। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে চৌরঙ্গীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় পান 65,445 ভোট। বিজেপির ঝুলিতে যায় 38,885 ভোট। ব্যবধান ছিল 26,560। অন্যদিকে জোড়াসাঁকো আসনে পিছিয়ে পড়ে তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে ছিল 3,822 ভোটে। 2021-এর বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী আসনে 45,000-এর বেশি ভোটে জেতেন তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো আসনে প্রায় 13,000 ভোটে জেতেন তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা। পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা কি কাউন্সিলর নিজে না পঞ্চায়েত নিজে এলাকাতে নিজে বুথে জিতে যাচ্ছে, কিন্তু এমএলএ আর এমপি ইলেকশনে দলকে হারিয়ে দিচ্ছে মানে দল ওখানে জিততে পারছে না। তো ইমপ্রুভমেন্ট অনেক জায়গা দরকার আছে। আমরা মাইনাস ছিলাম, আমি জোড়াসাঁকোতে মাইনাস রেজাল্ট দিয়েছি, এটা আমাকে স্বীকার করতেই হবে। সাংগঠনিক কোনো সমস্যা বলেননি, বলেছেন যে এটা দেখতে হবে ভালো করে। আমারটা জোড়াসাঁকোটা 24-এর যে রেজাল্ট সেই নিয়ে, সেটা ঠিকই বলেছেন। তো আমি তো ওনাকে একদম সাপোর্ট করছি, কোনো সমস্যা কিছু নেই। কিছু ওয়ার্ডে উল্টোপাল্টা হয়েছে, কোনো সাংগঠনিক দুর্বলতা কিছুই নয়, কিচ্ছু নেই, কোনো সাংগঠনিক দুর্বলতা নেই, কারোর সঙ্গে কোনো কিছুই নেই। কিন্তু রাজ্যের শাসক শিবিরের চিন্তা আরও বাড়িয়ে দেয় 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল। চৌরঙ্গী আসনে বিজেপির তাপস রায়ের থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কমে হয় 14,645। অন্যদিকে জোড়াসাঁকো আসনে আরও বেশি ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে 2024-এ জোড়াসাঁকো আসনে বিজেপির থেকে তৃণমূলের পিছিয়ে থাকার ব্যবধান বেড়ে হয় 7,401। সুদীপ নয় নাই তো কারণ উত্তরের যে মানুষ বিরুদ্ধে, চৌরঙ্গীর যে মানুষ বিরুদ্ধে, তার কারণ তো ওরা দুজনই। এক আর দুই হচ্ছে এত দুর্নীতি, এত দুর্বৃত্ত, তারপরে আরজি করের ঘটনায় সরকারের এবং মমতা ব্যানার্জির ভূমিকা, তারপরে এত মা বোনের সম্ভ্রমহানি আর এত খুনোখুনি। এই যে তৃণমূলের নিজেদের মধ্যে কত খুন হয়ে গেল আর কত গুলি চলল, প্রাণে বেঁচে গেল, তো এইগুলো কি মানুষ বোঝে না? দেখে না কি ভাবে কি তৃণমূল বা মমতা ব্যানার্জি তারাই একমাত্র চালাক আর সবাই বোকা? একটু কথাও বলবো না, কারণটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিশ্লেষণে যে মন্তব্য করেছেন তার উপর কোনো মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই। 26-এ কি হবে চৌরঙ্গী আর জোড়াসাঁকোয়? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েক মাস। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একদম অর্ণবদা, একদম বিবেক গুপ্তর বাইট, মানে আমরা বক্তব্য আমরা শুনলাম, একদম তিনি স্পষ্ট বলছেন কাউন্সিলররা নিজের এলাকায় জিতে যাচ্ছে কিন্তু এমপি বা এমএলএ ইলেকশনে হারিয়ে দিচ্ছে। তো যখন আমরা একটা বিষয় দেখেছিলাম, দুলাল সরকার খুন হওয়ার পর পরিবারের সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে গিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন যে আমরা একটাও আসন কেন পাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে অর্ণবদা, কাউন্সিলর তো দলেরই লোক, দলের হয়ে কাজ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এই পরিস্থিতি তাহলে কেন? আপনি বিবেক গুপ্তার যে বাইকটা দেখালেন ওই বাইকটার মধ্যে দুটো বাক্য আছে। প্রথম বাক্যটা উনি বললেন যে হারিয়ে দিচ্ছেন, ঠিক তার পরের বাক্যটা উনি বলছেন যে হেরে যাচ্ছে কোনো কারণে, আমাদের সেই জায়গায় দেখতে হবে। হারিয়ে দিচ্ছেন আর হেরে যাচ্ছে দুটোর মধ্যে এক নয়। কোনো একটা জায়গায় নিশ্চয়ই জনগণের সঙ্গে বলেছেন, একদমই ঠিক, কিন্তু আমি বলছি যে আপনি দুটো জিনিসই দেখুন, যে একজন তৃণমূলের যিনি কাউন্সিলর তিনি যে জনসংযোগ করছেন সেই জনসংযোগের জায়গায় কোথায় কোথায় খামতি রয়েছে, গোটা দলগতভাবে কোথায় কোথায় খামতি রয়েছে। গতকাল যে 2 ঘন্টার ভার্চুয়াল বৈঠকটা হয়েছে সেটা যদি আমরা পুরোপুরি ভালো করে দেখি, ফলো করি, তাতে যে যে জায়গাগুলোতে উনি এমফাসিস করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু এই সমস্তটা নিয়ে সেখানে ব্যক্তি হিসেবে কোনো কাউন্সিলর সেখানে তিনি ব্যর্থ হচ্ছেন কোথায়, দল হিসেবে তৃণমূল কোথায় কোথায় মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হচ্ছে, বা কোথায় কোথায় দলের খামতি থেকে যাচ্ছে মানুষকে বোঝানোর ক্ষেত্রে বা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, এই সমস্তটাই দেখার চেষ্টা করা হয়েছে। এবং এইটা করার ক্ষেত্রে আমি যেটা আগেরবার বলতে পারলাম না, আমি সেটা একটু বলে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বারবার করে এখানে আজকে আলোচনাতে উঠে এলো একটা কর্পোরেট স্ট্রাকচার, শুভময়দা বলুন, একটা কর্পোরেট স্ট্রাকচার তৈরি করার চেষ্টা। আসলে কর্পোরেট স্ট্রাকচার বলুন না যাই বলুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন, সময় তো পাল্টেছে। এবার আজকে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে হলে আজকের মতো চেহারায় দলকে সাজিয়ে নিতে হবে। সেই কাজটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ভালো করে করেছেন। আজকের মতো করে দলকে সাজিয়ে নিতে হবে বলে ওই যে আপনি বলছিলেন না 3-4টে পোস্টার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ওই সময়ের পোস্টারটার কথা মনে পড়ুন, নয় দেরি আর হবে তরি পার, ধরো হাতে হাল, অবস্থা বেহাল, সময়ের ডাক বোঝালো জহর, এখনই অভিষেক দা সাজাক নৌবহর। মনে পড়ছে অর্ণব? এক না না, এটা এক, আপনাকে বলতে সময় দেবো, এটা এক। আর 2 নম্বর হচ্ছে, আপনি কি কিছুক্ষণ আগেই বলছিলেন না যে আপনারা বিবেক গুপ্তার সব লাইনগুলো খেয়াল করেননি, আমি না আরো একটা লাইন খেয়াল করেছি। সেটা হচ্ছে উনি বলছেন বিধানসভা কেন্দ্রে দলের মধ্যে কিছু নেতা কর্মী
ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন বলে কাজ করার সুযোগ পাচ্ছি না, তারা কারা অর্ণব? আমি তো বলছি যে দলের মধ্যে এরকম লোক নিশ্চিত থাকতে পারে যে যারা যথেষ্ট সক্রিয় হচ্ছে না বা যারা এমন কিছু কাজকর্ম করছে যে কাজকর্মের জন্য মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে চিহ্নিত করা, এবং সেই চিহ্নিত করার জন্যই বারবার করে কিন্তু কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পারফরমেন্স হচ্ছে শেষ কথা, অর্থাৎ আপনি ফল এনে দিতে পারছেন কিনা। এবার এই ফল এনে দিতে পারছেন কিনা এটাকে নিয়ে বিরোধীরা অনেক রকম বিকৃত উক্তি করে। জনসংযোগ এবং জনসংযোগের ফলে মানুষকে আমাদের পক্ষে নিয়ে আসা, দলের পক্ষে নিয়ে আসা, এবং যে উন্নয়নের কাজ করছেন, যে বিপুল বঞ্চনা কেন্দ্র করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে যে লড়াইটা লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের মাধ্যমে, একের পর এক ওয়েলফেয়ার যে প্রকল্প তার মাধ্যমে, সেইটাকে মানুষের সামনে তুলে ধরা এবং তার সুফলটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়াটাই কিন্তু ফারাকটা করে দেওয়া। আমি অর্ণববাবুর কথায় একটা জায়গা একেবারে মেনে নিচ্ছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আবেগ এবং তার সঙ্গে কর্পোরেটাইজেশন মেশানো হচ্ছে, এবং এটা তাদের রাজনৈতিকভাবে একটা জায়গায় যে কোনো একটা কাউন্সিলর তিনি কি করছেন সেটা অবজার্ভ করা, তার ডেটা অ্যানালিসিস করা, এই জায়গাটা প্রশ্নটা এখানেই আসবে যে এই যে কর্পোরেটাইজেশন, তার মাধ্যমে যে তথ্য সংগ্রহ হচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই যে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে, এই জায়গাগুলোতেও তো এই তথ্যের অ্যানালিসিস করা যেত। অর্থাৎ আমি যখন একটা কর্পোরেটাইজেশনের পথে যাচ্ছি, পুঁজিবাদের তো সবই খারাপ হয়, কিন্তু একটা কর্পোরেট স্টাইলে আমি যখন তথ্য সংগ্রহ করছি, তখন তথ্য সংগ্রহ একটা রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই আমার অপটিমাইজেশন থাকবে, বিধানসভায় আমার ভোট বাড়ানো, আমার আসন বাড়ানো, কিন্তু সেটাই যদি কর্পোরেটাইজেশন বা তথ্য সংগ্রহের বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের একমাত্র কাজ হয়, তাহলে রাজনৈতিক দলগুলি কিন্তু শুধু নির্বাচন নীতি হয়ে যাবে, আদর্শ কর্মসূচি এবং সেগুলোকে সত্যিকারের মানুষের কাছে পৌঁছে দেয়া। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি পাবলিকলি এখনো স্বীকার করেছে যে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যে ঘটনাগুলি হয়েছে, চলুন আমরা সবাই মিলে টপিক ডেটা অ্যানালিসিস করে প্রতিটি জায়গায় এবং সেইখানে আইপ্যাকের মতো বা অন্য কোনো সংস্থাকে সঙ্গে নিয়ে আমরা এমন একটা চেষ্টা করি যে জায়গায় এই চাকরির যে গোলমাল সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। তৃণমূল কংগ্রেস কি চেষ্টা করেছে যে কিছু স্কুল বন্ধ হওয়ার যে খবর পাওয়া যাচ্ছে সেইখানে ডেটা অ্যানালিসিস করে কেন নিম্নবিত্ত মানুষ স্কুলগুলোয় পৌঁছতে পারছেন না, পড়ানোর কি গন্ডগোল হচ্ছে, তাই নিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, সেটা কিন্তু হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি অন্তত মিডিয়ায়, যে রাজনৈতিক দল, একটি শাসক দল, তাদের যে আলাপ আলোচনা, সেই আলোচনাগুলি তৃণমূল কংগ্রেসের ভোটটা ঠিক কিভাবে বাড়বে তাই নিয়ে যতটা খবর আমাদের কাছে পৌঁছচ্ছে, হয়তো মিডিয়া আটকে দিচ্ছে তৃণমূলের ভালো কাজের খবরগুলো আমরা হয়তো পাচ্ছি না। সত্যি মানুষ খুব খুশি, তাদের আবার প্রচুর ভোট দেবেন, নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু তার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি একই সঙ্গে এই প্রচারটা করতো যে সাধারণ মানুষের কাছে তাদের জন্য আমরা যে কাজ করছি, দেখুন তার জন্য আমরা ডেটা অ্যানালিসিস করছি, এই জায়গাটা কিন্তু অনুপস্থিত এবং এটা সম্ভবত গণতন্ত্রের পক্ষে একটা বিপদ। আমি এখানে কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, আমরা কিন্তু ভুলে যাইনি, মানে লোকসভা নির্বাচনের আগে যখন তাপস রায় একেবারে বিজেপির দিকে পা বাড়াচ্ছেন, তখন কুণাল ঘোষ যাচ্ছেন, বৈঠক হচ্ছেন, সেই মুহূর্তটার কথা তুমি ভাবো, এবং তারপর বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে কি নাই উত্তর কলকাতা। কোথাও উত্তর কলকাতার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে বারবার কিন্তু আলোচনা হয়েছে। আবারও কি সেই উত্তর কলকাতায় জল্পনায় বারবার চলে আসবে যে রাশ কার হাতে থাকবে, মানে তৃণমূলের রাশ কার হাতে থাকবে, সেই জন্য উত্তর কলকাতা নিয়ে এত নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিছুই না, তাপসদা যেটা বলছিলেন আর কি, ও যদি সত্যি দলকে ভালোবাসতেন বা নেত্রীকে নেত্রী বলে মানতেন, তাহলে এসব না বলে বলতো ভবানীপুরে লড়াইটা কি করে জোরদার করা যায় সেটার দিকে দেখা উচিত। তো কোথাও হয়তো ও চায় যে ভবানীপুরে হারুক, তবেই তো। এখন প্রশ্নটা হচ্ছে আগামীর কথাটা কেন আসছে, মানে দলে তো একজন বর্তমান একজন নেত্রী আছে, সর্বশক্তিমান একজন নেত্রী আছে, যাকে নাকি হারানোর ক্ষমতা কারুর নেই, পৃথিবীর সবচেয়ে শক্তিমান নেত্রী, যা কিছু তাই করে দিতে পারে। দেখেন আগামীর প্রশ্নটা আসছে কেন? এই যে কুণাল ঘোষ কদিন আগে হঠাৎ করে ভাবি মুখ্যমন্ত্রী বলে বসেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাই মুখ্যমন্ত্রী থাকতে গিয়ে ভাবি মুখ্যমন্ত্রীর কথা বলবে কেন? এমন তো না যে মমতা বন্দ্যোপাধ্যায় শরীর খারাপ বা মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু এমন তো বিষয়টা নয় যে এক্ষুনি তৃণমূল কংগ্রেসের অন্য কোনো এক্ষুনি একজন সর্বোচ্চ একজন নেতা প্রয়োজন। দলের মধ্যে যখন এই কথাগুলো আসছে, আমরা বলছি যে বিরোধী হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এই সরকারের উপরে যেভাবে অনাস্থা প্রকাশ করছি, তৃণমূল দলের একটা বড় অংশের মধ্যে তাদেরও কোথাও মনে হচ্ছে যেভাবে এই সরকারটা চলছে, এই সরকারটা এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন আমরা ক্ষমতায় আসতে পারবো না। এটাই তো আমাদের কথাটা বারবার এস্টাবলিশড হচ্ছে, এটা বলেই যে আমরা এই কথাটাই বলছি যে এই সরকার বা প্রশাসন যেভাবে চলছে এর প্রতি সাধারণ মানুষের আস্থা নেই। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই সরকার বা প্রশাসন যেভাবে চলছে
দলের একটা বড় অংশের তার প্রতি আস্থা নেই। এটা শুধু আমার কথা না, তৃণমূলের বহু বড় বড় নেতা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বিরক্ত একবার সে বললো না এদের উপর রাগ দিয়ে প্যাক চলবে না। এই যে এখন কর্পোরেটাইজেশনের কথা বলছে না, দুদিন আগে আমাদের মনে করা উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না প্যাক চলবে না। এই যে দলের মধ্যে কে প্যাক চালাবে, কে প্যাক চালাবে না, কে আগামীকে সমর্থন করবে, কে আগামীকে, এই আগামী তৃণমূলের এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কল্যাণ ব্যানার্জিকে হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী নেতারা তাকে যখন হাইকোর্ট থেকে একদম কোণঠাসা করে দেওয়া হলো, দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, খুব বাজে ভাষায় বলেছিল, আমি বলতেও খারাপ লাগছে, কল্যাণদা আমাদের প্রফেশনে একজন সিনিয়র ব্যক্তিত্ব, আমি খারাপভাবে দেবেন না, কল্যাণদাকে বলেছিলেন যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এটা তাদের স্লোগান ছিল। তো এই আগামী কথাটা তৃণমূলের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার প্রশ্ন হচ্ছে যে দল থাকতে, নেত্রী থাকতে, সমস্ত কিছু থাকতে আগামীর প্রশ্ন না, কিন্তু কৌস্তব এটাও তো তোমায় মানতে হবে, রবীন্দ্রনাথ দা আসবো, কিন্তু দেখো একেবারে সুব্রত বক্সিকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং বৈঠকে সুব্রত বক্সি তিনি বলছেন আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে তো তোমরা যতই বলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, তাই নিয়ে এত কনফ্লিক্ট, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক, দল একদম এক কাট্টা রয়েছে ভোটের আগে, ভোটের আগে মাঝে যা সব হয়ে যাক না কেন, যত ভোট আগে আসছে তখন একের বার্তা, একক বখরা নিয়ে লড়াই, এই যে বখরা নিয়ে অনেক ক্ষেত্রে বখরা নিয়ে লড়াই, যে দেখবেন যে দুটো গ্যাং ওয়ার হচ্ছে, শুট আউট হচ্ছে, মারা যাচ্ছে, অনেক জায়গাতে বখরা নিয়ে লড়াই হয়। এখন বখরা নিয়ে লড়াইয়ের মধ্যে যে দুটো গুন্ডা মস্তান তারা যদি এখন লড়াই করবে, তারা নিজেদের মধ্যে আকচাকচি করবে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আগেই বলেছি ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না লেজে কাটবে, ওদের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে তোমাদের সুবিধা হবে কি না, আমরা যেটা দেখুন আমাদের সুবিধা না, আমরা পশ্চিমবঙ্গে এই সরকারকে উৎখাত করব, এটা আমাদের মোটো, এটাই আমাদের দেন, এটা আমাদের জ্ঞান, বাংলার মানুষের স্বার্থে। আমি বলছি যে এই রাজ্য থেকে আমরা যে কথাটা বারবার বলছি, সরকার বা প্রশাসনের উপর আমাদের যতটা অনাস্থা, তৃণমূল দলের লোকেরা মনে করছে যেভাবে চলছে এভাবে চলা উচিত না, তাই জন্য তারা আগামীর কথা বলছে, তাই জন্য তারা পরিবর্তনের কথা বলছে। এখানে আমার একটা কথা আছে, দেখুন একটা রাজনৈতিক দল তারা ভোটে যেতে তার কিন্তু মূল কারণ হচ্ছে আনুগত্য। হ্যাঁ, তার আনুগত্যটা দুটোভাবে আসতে পারে, একটা আসতে পারে যে নেত্রীর প্রতি, এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, তার প্রতি একটা আনুগত্য থাকতো সারা পশ্চিমবঙ্গে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিজম্যাটিক লিডার, তার প্রতি একটা আনুগত্য, অথবা ইডিওলজি। সিপিএম একটা ইডিওলজি ছিল, তৃণমূলের মা মাটি মানুষ, কিছুতেই বোঝা যায় না যে তার ইডিওলজিটা মানুষ এতই লুজ, সেই একটা জাতীয়তাবাদী ইডিওলজি ছাড়া আর কিন্তু কিছু নেই। তাহলে পড়ে থাকলো ওই কি বলে আমাদের ওয়েলফেয়ার স্কিম, এই ওয়েলফেয়ার স্কিমের উপর মানুষের কাছে পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে, এটার উপর কিন্তু শুধু ভোট কখনো ডিপেন্ড করতে পারে না। এবং এটা মাথায় রাখতে হবে যে মানুষের যে আদর, তাহলে আমরা সংখ্যালঘুদের ক্ষেত্রে কি বলি, সংখ্যালঘুদের ভোট 27% হোক 30% হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিকিউর, তাদের কোনো একটা অন্য ইন্টারেস্ট আছে, এখানে কর্পোরেটাইজেশন থাকুক না থাকুক তারা তৃণমূল দলকেই ভোট দেবে। এখন এই জায়গাটাই কিন্তু নাড়চাড় করবার চেষ্টা করছে বিজেপি, এবং সেই বিজেপির যে জায়গাটা নাড়চাড় করবার চেষ্টা করছে, অর্থাৎ স্ট্রং একটা অন্য কনসলিডেশন, হিন্দু কনসলিডেশনের কথা করবার চেষ্টা করছে, সেই জায়গাটায় উনি যে বার্তাগুলো দিচ্ছেন 2 ঘন্টা ধরে এত সুন্দর একটা সাংগঠনিক বৈঠক, মানুষের কাছে যাওয়া মানে আসল কিন্তু লক্ষ্য হবে এই প্রচারটাকে রোধ করবার। ইয়ে নিয়ে ওয়েলফেয়ার স্কিম নিয়ে যে আর শুধু চলা যাবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে অনেক ভালো বুঝে গেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কর্পোরেটাইজেশন নয়, এটা আসল জায়গা হচ্ছে মানুষের কাছে গিয়ে যে নিদান মুখ্যমন্ত্রী দিয়েছেন যে লোকের সঙ্গে জনসংযোগ তৈরি করো এবং তার মাধ্যমে ফিসফিস করে বলে এসো যে এই জিনিসটা আসলে ফেক হিন্দুইজম, এরা তোমাদের পক্ষে একবার থামাচ্ছি, কেন হবেন না বলুন তো? আজকে হুমায়ুন কবিরকে আমরা বলতে শুনেছি, একটি জায়গায় হুমায়ুন কবির বলছে ভোটের দিন পান্তা খেয়ে ঘুমায় হিন্দুরা আর মুসলমানরা সারাদিন ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায়। আমি মুসলিম জনতাকে অনুরোধ করব যে আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভায় নিজেদের স্বজাতি প্রতিনিধিদের আরো বেশি করে পাঠাও। আগে আমার কাছে আমার জাতি, তা আমার কম, তারপরে আমার দল। তো আপনাদের দলে ছিলেন হুমায়ুন কবির, তো আপনাদের দলে ছিলেন আগে। হুমায়ুন কবির আমাদের দলে ছিলেন। হুমায়ুন বলেন টিভিতে বলেন, হুমায়ুন কবির বিজেপি আগে দল থেকে বরখাস্ত করছেন না কেন? হুমায়ুন কবির বিজেপিতে ছিল, বিজেপিতে নেই তো, তৃণমূল দলে নেবেন। আমি বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা
সে যদি এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতে পারে, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, সে শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়ে বলেছে এটা মুসলিম লীগ টু সরকার, এটা উনি বলেছেন মুসলিম লীগ টু সরকার। আচ্ছা কৌস্তব, আপনি তো বলুন একদম ঠিক। অর্ণব একটা কথা, যেই বলুক, আমি বলছি যেই এই ধরনের মন্তব্য করুক, দুজনই তো সমালোচনার যোগ্য, দুজনের বিরুদ্ধে দল ব্যবস্থা নেই, সেটা বিজেপি করুক বা তৃণমূল। একেবারে দুজনের এই মন্তব্যগুলো প্রত্যেকটাই সমালোচনার যোগ্য। আমি আসবো অর্ণব দা এবং কৌস্তবের কাছে আসবো, তার আগে সুমন রায়চৌধুরী, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে আইপ্যাকের নাম করে টাকা চাইলেই টাকা দিয়ে দেবেন না। এই কালচারটা কে এনেছে? নেত্রীর নাম করে টাকা চাইলে টাকা পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলে টাকা পাওয়া যায়, আইপ্যাকের নাম করলে টাকা পাওয়া যায়। কিছু লোক দিচ্ছে কেন টাকা, সেটার ব্যাখ্যা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। এই যে ভার্চুয়াল মিটিংয়ে উনি এত কথা বললেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এই পারসেপশনটা কেন তৈরি হয়েছে? কেন মানুষে টাকা দিচ্ছে? কারণ জানে এরকম টাউট ছড়িয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাজারে, যে আমার নামে তোমার কাছে লোক যেতে পারে, টাকা চাইতে পারে, টাকা দেবে, টাকা দিলে কাজ হয়ে যাবে। দেখুন, আমি ভাষাটা নিয়ে একটু মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। খুব পাল্টিবাজ একটা দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখপাত্র আগে বলতেন সেনাপতি, পরে সেনাপতিটা উঠে গেল। আজ আবার একটু আগে মুখপাত্রর যে বাইট আপনারা দেখালেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী সব আদর্শ কী সব বললেন এক্ষুনি কুণালবাবু। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাক টু স্কোয়ার ওয়ান, বা ফিল্ডের মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছে। এই যে ঘড়ির পেন্ডুলামের মতন এরা এদিক ওদিক করতে থাকে, এটা কি সাধারণ ভোটাররা বা বাংলার মানুষরা ভালো করে নেয়? 2 নম্বর হচ্ছে, আমি শেষ করে নিই, মমতা বন্দ্যোপাধ্যায়ও কদিন আগে মিটিং করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভার্চুয়াল মিটিং করলেন। নিশ্চয়ই আপনারা জানেন ডিটেলসে অভিষেক বাবু কি বলেছে, কিন্তু এই দুটো মিটিংয়েও একবার কি তাদের কর্মীদের, তাদের নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও বলেছে যে আমাদের বিরুদ্ধে যে র্যাম্পেন্ট করাপশনের অভিযোগ সারা বাংলা জুড়ে রয়েছে, এর থেকে আমরা কি করে নিষ্কৃতি পেতে পারি, এর থেকে কি করে আমরা দলকে বের করে আনবো, আগে সেটা নিয়ে ভাবো, তারপর ভোট বাড়ানোর কথা একবারও বলেছে? একবারও কথা বলেছে? এই টাকা পয়সার লেনদেন নিয়ে যখন কথা হলো না, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র তৃণমূল দলের এমএলএ বলেছিল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগে, মন্ত্রী হতে পারলে ওটা 20 কোটি হবে, যদি মন্ত্রী না হলো 10 কোটি চলে গেল, এতে এফআইআর হবে, কোনো ডকুমেন্টস নেই। তৃণমূল দলের এবার বিজেপি কোর কমিটির বৈঠকে অবশ্যই আসবো, সবার কাছে আসবো, আলোচনায় আসবো। 43টি সাংগঠনিক জেলার মধ্যে শুক্রবারই রাজ্য বিজেপির 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে। তবে এর মধ্যে 17টি জেলায় দায়িত্ব বদল করা হলেও 8 জন পুরনোর পদেই বহাল রয়েছেন। বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচনের জন্য 23 জন নির্বাচিত জেলা সভাপতির প্রয়োজন। অমিত শাহ রাজ্য সফর ও মার্চের শেষে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে বিজেপির এই তৎপরতায় প্রশ্ন উঠছে যেটা, যে রাজ্য সভাপতি নির্বাচন কি তবে সময়ের অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতি এদিন জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে তারা চাইলে রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারে। কি বলছেন সুকান্ত মজুমদার এবং পাল্টা ফিরাদ হাকিমের বা কি বক্তব্য, রাখবো পরপর। ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন 2টো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে, আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক, ওদের নিজেদের মধ্যে এর এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু
পাগল ছাগল থাকে যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়েই দল। এটা আবার দল নাকি একটা? এটা খবর পাওয়া যাচ্ছে যে অমিত শাহর সফরের আগে রাজ্য বিজেপি একেবারে রণকৌশল ঠিক করতে আজকের এই বৈঠক। আমি এখানেই কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, ঠিক কোন পথে এগোতে চাইছে রাজ্য বিজেপি এই দলীয় কোন্দল টোন্দল সমস্ত কিছু সামলাতে, তৃণমূলকে ঠেকাতে? কোন ফিরাদ হাকিমের থেকে জ্ঞান নিতে হবে? দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলমান বানিয়ে দেওয়া ফিরাদ হাকিম, হেলে পড়া হাকিম, এর থেকে জ্ঞান নিতে হবে, যার জন্য কলকাতার মানুষের জীবন বিপন্ন হতে পড়েছে। তো এই সমস্ত লোকজনটা থেকে ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে চলে, ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমের মধ্যে চলে, একটা দল একটা পদ্ধতির মধ্যে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যা হয় সেটা আপনারা সবাই দেখতে পারবেন, কে সভাপতি হচ্ছে, কে জেলা সভাপতি হচ্ছে। কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস না। আমি রেলেভেন্ট পলিটিক্যাল পার্টিদের নিয়ে কথা বলছি, ইররেলেভেন্ট পলিটিক্যাল পার্টিদের নিয়ে কথা বলা দরকার। আমি বলছি কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে তোমরা হচ্ছে সেই শক্তি, জনতা পার্টি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার মতন যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস দলের মতন আর কিছু না। এখানে মেরে চামড়া তুমি কতবার পোস্ট করেছো যে তৃণমূল কংগ্রেসের তোমার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সবটা আছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছো। কিন্তু আমি বারবার বলছি কংগ্রেসের এই স্ট্যান্ডের বিরুদ্ধে আমার চিরকালের ক্ষোভ আছে, অভিযোগ আছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আচ্ছা ঠিক আছে, আমি বলছি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে খুব অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা দেখবেন রাজ্য সভাপতি হচ্ছে, বাদবাকি জেলা সভাপতি হচ্ছে। এই নিয়ে তো মাথা ব্যথার কোনো কারণ নেই অন্য কোনো রাজনৈতিক দলের বা আমরা আমাদের সাংগঠনিক যে প্রক্রিয়া। এইখানে আমি একটু বিরত করব। আমি মাথা ব্যথার কারণ তুমি আমাদের বলছো, জনগণকে বলছো, কর্মীদের বোঝাতে পারছো? কর্মীরা তো জানছেনই না, বুঝছেনই না যে কার নেতৃত্বে লড়বেন। রণকৌশল যে তোমরা ঠিক করতে, আমি জানি না বৈঠক হয়েছে কিনা, সেই প্রশ্নই তোমার কাছে ছিল। না আপনি কি এটা কোনোভাবে দেখছেন? না না, কেন বলছি, কারণ সেটাতেই ক্ষোভের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে যাচ্ছে। ক্ষোভের ছবিটাই তো সেটা বলে দিচ্ছে। এটা কোনো দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা নেই, গোটা রাজ্যের সমস্ত 294 এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 42টা লোকসভা বা 42টা সাংগঠনিক বিজেপির যে জেলা সাংগঠনিক সিস্টেম আছে, এটাকে কোনোভাবে করা যায় না। আমি যেটা বলছি তোমাকে সেটা হচ্ছে আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের দেখবে না এই আগামী অমুক নেতা, আগামী তুসুক নেতা, এই জিনিস হবে না। ভারতীয় জনতা পার্টি একটা পদ্ধতির মাধ্যমে যে নেতৃত্ব হবে সবাই সেই নেতাকেই মেনে, সেই নেতৃত্বকে মেনেই কাজ করবে। এবং আগামী দিনে যে দেখুন একটা কালেকটিভ লিডারশিপের জায়গা, এমন না যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে হাত তুলে যে সবাই হাত তুলে দিল আমরা সবাই আছি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকটার মতন শুধু আমিই বলে যাবো বাকি সবাই শুনবে, বিষয়টা এরকম নয়। এখানে কালেকটিভ লিডারশিপের ভূমিকা আছে। সবাই একটা কথা বলতে হয়, কারণ অনেক জায়গায় অনেক সময় এই কথাটাও সামনে এসেছে যেটা তুমি বলছিলে যে ভারতীয় জনতা পার্টি এটা এরকম কখনো বলেনি যে আগামীতে কে মুখ হবে। এটা নিয়েও প্রশ্ন উঠেছিল ভারতীয় জনতা পার্টি সেই মুখটা কি রাজ্যে আছে, এই প্রশ্নটাও কিন্তু উঠেছিল। কারণ জেলা সভাপতি আমি আসবো জেলা সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে কোন্দল চরমে, যে কোন্দলের কথা বলছিলে যে তুমি কয়েকটা ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নতুন সভাপতির নাম ঘোষণার পরে বসিরহাট সাংগঠনিক জেলায় প্রকাশ্যে এসেছিল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। নতুন জেলা সভাপতিকে দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে এবার পোস্টার পড়লো বাদুড়িয়ায় বিজেপির পার্টি অফিসে। দেখুন, এতদিন ছিল মণ্ডলে কোন্দল, সেই গণ্ডি ছাড়িয়ে এবার সাংগঠনিক জেলা সভাপতি নিয়েও বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর চড়া হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, জেলায় জেলায় সামনে আসছে গেরুয়া শিবিরের অন্দরের ফাটল। শুক্রবার দোলের দিন রাজ্যের 25টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই উত্তর 24 পরগনার বসিরহাট সাংগঠনিক জেলায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলায় তাপস ঘোষকে সরিয়ে সভাপতি করা হয়েছে সুকল্যাণ বৈদ্যকে। শনিবার তা নিয়ে বিক্ষোভের পর এবার নবনির্বাচিত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল বাদুড়িয়ায়, তাও একেবারে বিজেপির পার্টি অফিসে। পোস্টারে লেখা হয়েছে সুকল্যাণ বৈদ্যকে নতুন জেলা সভাপতি ঘোষণার মাধ্যমে বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার কালো যুগ শুরু হলো। পোস্টারে বসিরহাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত বিজেপি সভাপতিকে মিথ্যাবাদী ও ডাকাত বলে উল্লেখ করা হয়েছে। গত বিধানসভা ভোটে বাদুড়িয়া আসনে সুকল্যাণ বৈদ্যকে প্রার্থী করেছিল বিজেপি, যদিও তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয়েছে তাকে। কিন্তু সেই প্রসঙ্গ টেনে পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে, একতলা বাড়ি ভোটে দাঁড়ানোর 6 মাসের মধ্যে দোতলা হলো কিভাবে?
কাদের কৃপায় পাথর বসানো সিসি ক্যামেরা লাগানো বাড়ি করলেন তিনি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নতুন সভাপতি প্রাইভেট টিউটর থেকে কোটিপতি হয়েছেন বলেও দাবি করা হয়েছে পোস্টারে দেওয়া হয়েছে বসিরহাট বিজেপি কর্মী বৃন্দের নাম। বিধানসভা ভোটের আগে বিজেপির কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পাল্টা এই পোস্টার কাণ্ডের পিছনে তৃণমূলের হাত দেখছেন বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি। বিভাজন বিদ্বেষের মাধ্যমেই বিজেপির রাজনৈতিক চক্রান্ত ষড়যন্ত্র বাংলার মাটিতে চলছে। তাদের অন্তর্দ্বন্দ্ব যেভাবে প্রকট হয়ে দাঁড়িয়েছে তাতে বাংলার মানুষ তাদেরকে আগামী দিনে কখনোই ভবিষ্যৎ বলে মনে করবে না। বসিরহাটে 7টা বিধানসভায় 7টাই তৃণমূল কংগ্রেস জিতে 2026 সালে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা আবার 2026 সালে বিধানসভায় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে চলেছে। যারা রাজনীতির ব্যবসা করে টিএমসির দালাল এরকম আছে, তারাই করাচ্ছে মিলে যে কাজ করছে রাতের অন্ধকারে। এদিকে পোস্টার নিয়ে বিতর্ক শুরু হতেই সেটি ছিঁড়ে ফেলা হয়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি এখান থেকে শুভময় মৈত্রর কাছে যাব। শুভময় দা, কোর কমিটির বৈঠক হচ্ছে, জেলা সভাপতির নির্বাচন হচ্ছে, কিন্তু তারপরেও ক্ষোভটা সামলানো যাচ্ছে না। বিজেপি যে বারবার বলছে 26কে টার্গেট করে তারা রণকৌশল স্থির করছে, প্রথমে তো ক্ষোভটা সামলাতে হবে, তারপর তো বিজেপি 26-এ নামবে। আসবো কৌস্তব, আসবো সময় পাবে, রিয়াকশন নেব। তার আগে শুভময় দা, বিজেপির একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে, এটা যে কোনো রাজনৈতিক দলেরই হয়। এবার প্রশ্ন হচ্ছে যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে যে গোলমালটা আমরা দেখছি, সেই গোলমাল কি বিজেপির অন্যান্য রাজ্যেও যখন তাদের সাংগঠনিক প্রক্রিয়া হয় একই রকম হয়? আমি যেটুকু ব্যবস্থাবোধ করি তাতে সম্ভবত অনেক রাজ্যেই কংগ্রেস থেকেও বিজেপি যোগ দিচ্ছেন, কিন্তু এতটা গোলমাল হয় না। এর কারণটা কি? এর কারণটা একেবারে পরিষ্কার। পশ্চিমবঙ্গের মানুষ যেটা বারবার দেখেছেন যে বিজেপি যে রাজনৈতিক দল, ঠিক যেমন তৃণমূল যেখানে একেবারে অতি বাম থেকে একেবারে দক্ষিণপন্থী হিন্দু সমর্থক মানুষ আছে, একই রকম ভাবে পশ্চিমবঙ্গে যে বিজেপিটি তৈরি হয়েছে তার মধ্যে নিশ্চয়ই বহু পুরনো মানুষ আছেন, কিন্তু তার সঙ্গে একই রকম ভাবে একেবারে বামপন্থী লোক আছেন যারা সিপিআইএম এর এমপি ছিলেন, চলে গেছেন বিজেপিতে। সেখানে তৃণমূলের প্রচুর লোক আছে, সেখানে কংগ্রেসের প্রচুর মানুষ আছেন। ফলে এই জায়গাগুলোতে একটা মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যান, অনেক মানুষকে নিয়ে চলতে হয়, তখন সেই জায়গায় দ্বন্দ্বগুলো আসে। ফলে পশ্চিমবঙ্গের যে বিজেপি তার মধ্যে আপনি একটু তৃণমূল গোছের যে আচার আচরণ সেগুলো দেখতে পাবেন, কারণ এই দলটার সঙ্গে আদর্শগতভাবে কিছু জায়গায় তৃণমূলের তফাৎ থাকলেও রাজনৈতিক যে ভাবনা এবং সেই জায়গায় বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেসকে শূন্য করে দেওয়ার যে ভাবনা, তাদের তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ থাকা অস্বাভাবিক নয়। এবং সেখানে তৃণমূলের প্রচুর মানুষ গেলে তাদের যে সাংগঠনিক প্রক্রিয়া তাতে একটা কেওস হতেই পারে। প্রতিটি রাজনৈতিক দলকে এই জিনিসটা ফেস করতে হয়, যারা অন্য দল থেকে প্রচুর মানুষ নেন এবং সেই মানুষগুলিকে তো আত্মস্থ হতে হবে দলের সঙ্গে, তারা হয়তো হতে পারেন না এবং তারা সেক্ষেত্রে আবার তৃণমূলে ফিরে যাবেন, কারণ এখন কংগ্রেস বা সিপিএমে ফিরে যাওয়ার মতন কোনো জায়গা এই মুহূর্তে তৈরি হয়নি। একদম। আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, দুটো বিষয়, একটা হচ্ছে কৌস্তব বললেন কালেকটিভ লিডারশিপ, সত্যি কালেকটিভ লিডারশিপের ছবি বাদুরিয়ায় কিনা বা অন্যান্য জেলাতে আমরা গতকালকেও দেখিয়েছিলাম সেটা কিনা আমি কৌস্তবের কাছে আসবো, কিন্তু তার আগে এই নিয়ে তোমার কাছে উত্তর নেব। আর দুই, দেখো এখানেই সিপিএম এবং কংগ্রেস সুযোগ পাচ্ছে যে দুর্নীতিতে একেবারে দুয়ে দুয়ে চার, মানে তৃণমূলও যা বিজেপিও তাই। বিজেপির কিভাবে পোস্টার পড়েছে বিজেপির ওই নেতার নামে, যে মিথ্যেবাদী ডাকাতের হাত ধরে, একেবারে ডাকাত শব্দটা লেখা রয়েছে, একতলা থেকে দোতলা হয়ে গেল, কোটি টাকার বাড়ি হয়ে গেল, কোটি টাকার নেতা, কিভাবে? তো পরিষ্কার দুর্নীতির অভিযোগ। মানে এইটা কি নতুন করে বলার দরকার আছে যে ভারতবর্ষে বিগত 2014 সালের পর থেকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া সেটা কোন জায়গায় যেতে পারে, এবং সেটা এই মানে 1-2 কোটি টাকার ব্যাপার নয়, কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া এবং তার সঙ্গে একটা ধর্মের আফিমকে মেশানো, একটা ধর্মীয় সাম্প্রদায়িকতাকে মেশানো, এই দুটোকে মিশিয়ে যে একটা ভয়ঙ্কর করাপ্ট এবং একই সঙ্গে ফ্যাসিবাদী একটা শক্তি তৈরি হতে পারে, সেই দলটা হচ্ছে আর আজকে বলছে ব্যাপম কেলেঙ্কারি ব্যাপম কেলেঙ্কারি বলে একটা ব্যাপম কেলেঙ্কারি ঢাকার জন্য অন্তত 50 জনকে খুন করতে হয়েছিল মধ্যপ্রদেশে। এই রাজ্যের মন্ত্রী, আমলা, বিধায়ক, নেতা সবাই ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার হচ্ছে, লজ্জা লাগা হচ্ছে। তারা হচ্ছে যে
আপনি যদি বলেন যে পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হ্যাঁ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা এরকম স্ট্রাকচার চেহারা আছে, কিন্তু বিজেপি আজকে পশ্চিমবাংলায় যে বিজেপিকে আমরা না, তাহলে বিজেপিও যা তৃণমূলে তাই, যেটা সিপিএম কংগ্রেস বলে দুর্নীতি প্রশ্নে উনি বললেন যে এই জায়গায় বিজেপির বিরুদ্ধে সত্যি সত্যি কোনো লড়াই নেই, সত্যি সত্যি লড়াই আছে, এবং যেটা উনি দেখতে পাচ্ছেন না বা হয়তো খানিকটা ইচ্ছা করে দেখতে চাইছেন না, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে না যে আইডিওলজিক্যাল ফ্লাক্স নয়, বরং আমি বলবো এটা একটা ফ্লেক্সিবল জায়গা, যে জায়গাটার মধ্যে অনেক ধরনের প্রোগ্রেসিভ শক্তি তারা এক জায়গায় আসতে পারে, না হতে পারে যে তারা প্রত্যেকেই তারা অনেক সঙ্গে আসতে পারে, এবং সেইগুলোকে এনেই আজকের প্রেক্ষিতে এটাই হচ্ছে আজকের বড় ইন্ডিয়া জোটের মঞ্চ তৈরি করলে একেবারে এই মুহূর্তে এটাই হচ্ছে প্রপোজ চেহারা এবং একটা মধ্যপন্থী চেহারা, যে মধ্যপন্থী চেহারাকে সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা হবে বিজেপির বিরুদ্ধে, সেই লড়াইটা হবে এবং লড়াইটা হচ্ছে তার ফল পেয়ে যাবেন, তার ফল 26 পেয়ে যাবেন, 26 পেয়ে যাবেন। সুমনদা বেশ ভাল লাগছে, হ্যাঁ এই মক ফাইটটা দেখতে তৃণমূল আর সুমনদা কি মক ফাইট বলবে, এখানে তৃণমূলকে গালাগাল করবে, শান্ত ভাই শান্ত, রাহুল গান্ধী বুকে টেনে ধরবে, শান্ত ঢুকিয়ে নিচ্ছে, আরে শান্ত আর শান্ত বলেনি তোমাদের জন্য খারাপ লাগে, তোমাদের জন্য বিষয়টা হচ্ছে ইন্ডিয়া মঞ্চ হয়েছে, ইন্ডিয়া মঞ্চে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, কার সঙ্গে কংগ্রেস জোট করবে কি না করবে আজকে এবিপি আনন্দর প্যানেলে বসে অর্ণব বা কৌস্তব বাগচি কেউই সেটা ডিসাইড করে দিতে পারবে না। আমি করব না, তুমি তো অদিত চৌধুরী থেকে বড় নেতা না, খারগে যে বলেছেন অদিত চৌধুরী পছন্দ না হলে বেরিয়ে যাও, দরজা বলেছিল তো, দরজা দেখিয়েছিল, দরজা দেখিয়ে দিয়েছে, অদিত চৌধুরীকে দরজা দেখিয়েছে তো, আচ্ছা আজকে তৃণমূলে বিরোধিতা করার কারণে অদিত চৌধুরীকে দরজা দিতে হচ্ছে, একটু বলতে দাও, কৌস্তব একটু বলতে দিতে হবে। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেই সব দলের থেকে নিজেকে দূরে রাখা যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমায় শেষ করতে দিন, যারা অ্যান্টি পিপল পলিসি ইমপ্লিমেন্ট করে, যারা পরিকাঠামো, লালু প্রসাদ যাদব কনভিক্টেড আসামি, আবার দুর্নীতির সাথে লালু প্রসাদ যাদব কনভিক্টেড আসামি। আচ্ছা শেষ করে নি না, শেষ করে নি না, এটা বলার তারপরে তুমি বলো না যে জেলে আছে বা কিছু আছে, কনভিক্টেড হয়ে গেছে তো, কোর্ট সেন্টেন্স দিয়ে হয়ে গেছে তো, একটু বলতে দাও, কৌস্তব বলতে দাও, সুমনদা বলে নি, তারপরে আবার তোমার কাছে আসবো, তারপর তোমার কাছে আসবো। কোন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা কোনোদিন সদপ্রণোদিতভাবে কাজ করবে না, এটা একটা স্বচ্ছ রাজনৈতিক মতবাদের প্রতিষ্ঠিত নিয়ম, প্রতিষ্ঠিত আদর্শ। আর বিশেষ করে যে রাজনৈতিক দলের কোনো স্ট্রাকচার নেই, যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো কনস্টিটিউশন নেই, দুর্নীতি হচ্ছে একমাত্র তাদের বেঞ্চমার্ক, তাদের সঙ্গে ইন্ডিয়া জোট বলো আর যেই জোটই বলো, সেটা সর্বোচ্চ নেতৃত্ব খুব তারা ওয়াইজ, তারা খুব সঠিকভাবে সত্যি কি চান, আপনি কি চান, আপনি চান কি চান, আপনি চান কি চান না, আপনি কি স্বর্ণপূর্ণ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, একটা সাম্প্রদায়িক আমি আমার গায়ে লাগিয়ে নেব, আপনার পাঞ্জাবির কালি আমি এত সুন্দর সাদা পাঞ্জাবি বৌদির অসুবিধা হবে কাজটা। আমি বলছি একটা কথা খুব সিম্পলি বলছি, সেটা হচ্ছে অন্য কথা ছেড়ে দাও সবকিছু। আমি বলছি এতক্ষণ অদিত চৌধুরী দিল্লি টিল্লি সব হলো, কদিন আগে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি ভাই কাঁদতে লেগেছিল, কেন জোটটা ভাঙলো আমাদের, এই নিয়ে তুমি কি বলবে সুমনদা? কেঁদে দিচ্ছিল, তার স্টেটমেন্টটা ব্যাখ্যা করার অধিকার এক লাইনে আমার নিশ্চয়ই আছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার কারুর সঙ্গে কোনো জোট গড়া বা ভাঙার কথা বলেন না, উনি বলেছেন দল এবং দলের সংগঠনকে শক্তিশালী করতে হবে, দল নিজের পায়ে দাঁড়াবে এবং যারা আমাদের সঙ্গে কাজ করতে চান যদি অর্থ বুঝে থাকেন সুমনদাকে ধরিয়ে দিচ্ছেন, তখন কৌস্তবকেও তো আমাকে একটু ধরিয়ে দিতে হবে। আমি বলছি নিশ্চয়ই প্রত্যেকটা বিষয়তেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শুভেন্দু অধিকারী যা বলেন তার সুকান্ত মজুমদার বলেন দল এইটা অনুমোদন করে না, তো সেক্ষেত্রে তুমি কি বলবে? না কোথায় বলেছেন অনুমোদন করে না, বিষয়টা তো না। আচ্ছা একটা ঘটনার প্রেক্ষিতে কিন্তু সুকান্ত বাবু এটা বলেছেন, দুজনের দুটো একদম না, এটা ক্রিয়েট করলে চলবে না। সুকান্ত বাবু বলেছিলেন যে মানে আমরা ক্রিয়েট করছি, আমি কথাটা আপনার দলের নেতারা ক্রিয়েট করছে, যেমন প্লিজ একটু বলেন, যেমন কৌস্তব যেমন আপনি একটা বললেন যে
বাদুরিয়া জেলাটা ছবি না, রানাঘাট, কেশিয়ারি, বাদুরিয়া, গঙ্গাসাগর, বারুইপুর, একের পর এক জায়গায় বিক্ষোভের ছবিটা স্পষ্ট বিজেপি। শুভেন্দু বাবুর মধ্যে কোনো বিরোধ নেই। সুকান্ত বাবু দলের রাজ্য সভাপতি, শুভেন্দু বাবু হচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা। দলের যে বিধানসভার যে পার্টি, সেই পার্টিটাকে শুভেন্দু বাবু লিড করেন। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বারবার করে বলছি, যেই স্টেটমেন্ট শুভেন্দু বাবু দিয়েছে, তুমি এইমাত্র বললে না, এবং সুকান্ত বাবু এইমাত্র বললে আমাকে শুভেন্দু বাবুর সাথে এটার কথা বলে প্রপার ব্যাখ্যাটা নিতে হবে। একদম না, এই কথাটা আগে কেন হয় না? না না, এই কথাটাই আগে কেন হয় না? ধরো সুকল্যাণ বৈদ্যের নামে যে পোস্টারটা পড়লো, যে ভোটের 6 মাস আগে কি করে একতলা বাড়ি দুতলা হয়ে গেল। না আমি বলিনি, তারপর তোমার বলতে সুবিধা হবে যে এইরকম কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, প্রাইভেট টিউটার থেকে কিভাবে কোটিপতি হয়ে গেলেন, এবং যাকে বিধানসভা ভোটে দাঁড় করিয়েছিল দল, তার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, সেখানে দলেরই অন্দরে প্রশ্ন উঠছে যে তাকেই আবার জেলা সভাপতি কি করে করা হলো? সেইটা কি কথা বলে ঠিক করে নেওয়া হয় না? আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই যে সিস্টেমটা যেভাবে হয়েছে, নির্বাচনটা মেম্বারশিপের পরে জেলা সভাপতি মনোনয়ন এবং নির্বাচনের মাধ্যমে সিস্টেমটা হয়েছে। এবারে কেউ কোথাও যদি কেউ অফেন্ডেড হয়, কেউ প্রকাশ্যে করছে, এবং আমি তোমাকে শুধু বলছি এটা ঠিক না ভুল, একটা জিনিস শুধু দেখা হোক, 42টা সাংগঠনিক জেলার মধ্যে একটা জেলা বা দুটো জেলা, তাও একটা ব্যানার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি এটা শুধু জিনিসটার পার্সপেক্টিভটা বোঝানোর জন্য বলছি। আর দ্বিতীয়ত যেই প্রসঙ্গটার কথা আপনি বলছেন, সেই প্রসঙ্গটা হচ্ছে সম্পূর্ণভাবে সুকান্ত বাবু শুভেন্দু বাবুর মধ্যে কোনো দ্বিমত নেই। একটা ঘটনা রাজ্য সভাপতি বলেছে, ওনার থেকে আমি শুনে বিষয়টার ব্যাখ্যা নেব। আর দ্বিতীয়ত শুভেন্দু বাবু যে প্রসঙ্গটা বলেছেন বারবার করে, বিজেপিকে যেভাবে দেখানো হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কোনো ধর্মের বিরুদ্ধে নয়। ভারতীয় জনতা পার্টি এমন কোন মানুষজন যারা হচ্ছে গিয়ে জিহাদি বা রাষ্ট্র বিরোধী চিন্তা ভাবনার সাথে জড়িত, তাদের দাঁড়ান না আমি জিহাদি বলছি, আপনি জিহাদি আপনি একটা ধর্মকে আক্রমণ করছেন, তো একটা এই ধর্মকে আক্রমণ করছেন না। জিহাদি কোন ধর্মকে আক্রমণ করা নয়। দুদিন ধরে হোলির নাম করে আপনারা মুসলিম কমিউনিটির বিরুদ্ধে যে অন্যায় চালিয়ে যাচ্ছেন এবং যে ছবি আসছে, আপনাকে জিহাদি ধরে ব্যাটিং করতে কে বলেছে? আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের বিরুদ্ধে নয়। যেই সমস্ত কিভাবে জিহাদি বলে দাগিয়ে দেবেন না, যখনই দাগিয়ে দেবেন তখনই কি আব্দুল কালামের বিরুদ্ধে না, আমরা যেই সমস্ত মুসলমান যারা রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে নয়। বারবার করে জিহাদি বললে বিধানসভা নির্বাচন সামনে আসছে, তার আগে এই ধর্ম নিয়ে রাজনীতিও প্রকাশ্যে আসছে। আসবো আমি সুমনদা, তবে এই বিষয়টা অবশ্যই সামনে রাখতে হচ্ছে, কারণ তৃণমূলের শাসনে, তৃণমূলের সরকারের সময় তৃণমূলেরই ডেপুটি মেয়রকে কোন পরিস্থিতিতে পড়তে হচ্ছে, একেবারে হুমকির মুখে পড়তে হচ্ছে। শিলিগুড়িতে এই ছবি ধরা পড়লো, একদম অভিযোগ সামনে আসলো, রঞ্জন সরকার বাম আমলের প্রসঙ্গ টেনে অভিযোগ করছেন এবং তুলনা টানছেন তিনি। ঠিক কি হলো, রাখবো প্রতিবেদন। শহরে এই উচ্ছৃঙ্খলতা কোনোদিন ছিল না, বাম আমলে বহু অত্যাচার হয়েছে আমাদের উপরে। রাজ্যে তৃণমূলের সরকার, শিলিগুড়ি পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ড, অথচ সেখানে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়লেন তৃণমূলেরই ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এমনকি ডেপুটি মেয়র ও দাপুটে তৃণমূল নেতাকে চিনতে পারার পরেও তাকে মেরে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। তো এই যে ছেলে দুটি, এরা তখন আমার সামনেই বলছে, এই ছেলেটি মারদু কেয়া, তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি, আও মেরা সামনে, মেরে কো টাচ করো। রঞ্জন সরকার জানিয়েছেন, শনিবার এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে যাচ্ছিলেন। তখন হিলকার্ট রোডের কাছে কয়েকজন যুবককে মত্ত অবস্থায় রাস্তায় দেখেন। অনেকের হাতেই মদের গ্লাস ছিল। অভিযোগ, তার গাড়ির ওপর দুমদাম চড় ঘুষি মারতে শুরু করে মত্ত দুই যুবক। তা দেখে গাড়ি থেকে নেমে আসায় শুরু হয় হুমকি দেওয়া। এই ঘটনার পর ক্ষোভ উগরে দিতে গিয়ে তৃণমূল জমানার সঙ্গে শটান বাম আমলের তুলনা টেনেছেন খোদ তৃণমূল নেতাই। শহরে এই উচ্ছৃঙ্খলতা কোনোদিন ছিল না, বাম আমলে বহু অত্যাচার হয়েছে আমাদের উপরে। 40 বছর ধরে পলিটিক্স করি, কিন্তু কোনোদিন কারোর ক্ষমতা হয়নি বা সেই সাহস পায়নি যে সরাসরি এসে আক্রমণ করবে এইভাবে। আমার শহরের বলে আমার মনে হয় না। আমরা যখন বোর্ডে ছিলাম, আমি যখন মেয়র ছিলাম, তখন কিন্তু বর্তমান যিনি ডেপুটি মেয়র, তারই নেতৃত্বে আমার উপরে সরাসরি আক্রমণ হয়েছিল, একবার না একাধিকবার। আজকে তো তৃণমূলের আমলেই এরা বলছে তাদের সিকিউরিটি নাই, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও কতটা অবনতি হয়েছে এটাই প্রমাণ করে। তার দাবি, পুলিশে অভিযোগ জানানোর পরও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশকে সঙ্গে সঙ্গে ছবিগুলো পাঠাই, চলে যাই। আমি দেহ নিয়ে যখন ফিরে আসি তখন দেখছি যে
ওখানেই দাঁড়িয়ে আছে এরা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আরও বেশি পুলিশিং স্ট্রং হওয়া উচিত ছিল। পুলিশ কেন ধরলো না বা ধরতে পারলো না, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। খোদ ডেপুটি মেয়রকে চিনতে পেরেও মত্ত যুবকদের হুমকি, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। অথচ শিলিগুড়ির মেয়র গৌতম দেবী বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে। কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা। তবে এই ঘটনাকে হাতিয়ার করতে ছাড়েনি বিরোধীরা। শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মেয়র গৌতম দেব মহাশয়। গৌতম বাবুই বিভিন্ন ধরনের দুষ্কৃতীদের তিনি আশ্রয় দিচ্ছেন, তাদেরকে পুলিশ থেকে রক্ষা করছেন বলে আজকে দুষ্কৃতীরা এমন জায়গায় পৌঁছেছে যে তার ডেপুটি মেয়রকেই এরকম হেনস্থার মুখে পড়তে হয়েছে। শনিবারের ঘটনা নিয়ে ডেপুটি মেয়র মুখ খোলার পর এবং সমাজ মাধ্যমে পোস্ট করার পরে রবিবার দুপুর 1টা নাগাদ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দিব্যেন্দু দাস এবং বিজয় শর্মা দুজনেই শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।